2024 সাল দক্ষিণ চীন সাগরের বুকে একটি জলমগ্ন প্রবাল প্রাচীর, যার নাম সেকেন্ড থমাস শোল। সেখানে মরিচা ধরা প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি পুরনো যুদ্ধ জাহাজের দখল নিয়ে মুখোমুখি বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি চীন এবং এশিয়ার দ্বীপ রাষ্ট্র ফিলিপাইন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে চাইনিজ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা ফিলিপিনো নাবিকদের উপর ছুরি, লাঠি এবং জলকামান নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই হাতাহাতি এবং সংঘর্ষে এক ফিলিপিনো নাবিক তার হাতের আঙুল পর্যন্ত হারান। অথচ যে জায়গাটি নিয়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষ, সেটি কোনো বিশাল ভূখণ্ড নয়, বরং সমুদ্রের নিচে ডুবে থাকা একটি প্রবাল প্রাচীর মাত্র। প্রায় একই সময়ে স্কারবোরো শোল নামক আরেকটি প্রবাল প্রাচীরের আকাশে ফিলিপাইনের একটি ছোট সেসনা বিমানের মাত্র 3 মিটার দূর দিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে উড়ে যায় একটি চাইনিজ সামরিক হেলিকপ্টার। যে কোনো মুহূর্তে আকাশে দুই যানের সংঘর্ষে বেজে উঠতে পারত যুদ্ধের দামামা। বিশ্বের মোট বাণিজ্যের 1/3 পণ্যবাহী জাহাজ যে সমুদ্রপথে যাতায়াত করে, সেই দক্ষিণ চীন সাগর আজ পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক উত্তপ্ত রণক্ষেত্রে। চীন দাবি করে এই সাগরের প্রায় 90% জলভাগ তাদের নিজস্ব। অন্যদিকে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ান প্রত্যেকেই এই সাগরের নির্দিষ্ট অংশের উপর নিজেদের অধিকার দাবি করছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ছোট ছোট পাথর আর প্রবাল প্রাচীর দখল করে রাতারাতি কৃত্রিম দ্বীপ ও সামরিক ঘাঁটি বানিয়ে ফেলছে চীন। কিন্তু কেন? ঠিক কী কারণে চীন এই সাগরের দখল কোনোভাবেই ছাড়তে রাজি নয়? আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী দেশগুলোর চরম বিরোধিতার পরও কেন তারা এই জলভাগের ওপর নিজেদের আধিপত্য বিস্তারে এত মরিয়া? আর দক্ষিণ চীন সাগরই বা কৌশলগত দিক থেকে এত বেশি গুরুত্বপূর্ণ কেন? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 16 শতকের শুরুর দিকের এই প্রাচীন চীনা মানচিত্রটির দিকে একটু ভালো করে তাকালে দেখবেন, চীনের পূর্ব উপকূল থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল চীনের বিশাল বাণিজ্য পথ। আর এই মানচিত্রে স্পষ্টভাবে চিহ্নিত করা ছিল দক্ষিণ চীন সাগরের ছোট ছোট দ্বীপগুলো। চীনা বণিক এবং নাবিকরা সেই প্রাচীনকাল থেকেই এই দ্বীপগুলো সম্পর্কে জানতেন। দ্বীপগুলোতে কেউ স্থায়ীভাবে বসবাস না করলেও প্রতিকূল আবহাওয়ায় নাবিকরা সেখানে আশ্রয় নিতেন, মাছ ধরতেন। প্রত্নতাত্ত্বিকরা এই দ্বীপগুলোতে প্রাচীন চীনা সিরামিকের পাত্র, বাটি এবং কয়েনও খুঁজে পেয়েছেন। কিন্তু সেই সময়ে এই দ্বীপগুলোর মালিকানা দাবি করার কোনো প্রয়োজনীয়তা চীনের সম্রাটরা অনুভব করেননি, কারণ সমুদ্রের মাঝখানে পড়ে থাকা এই পাথুরে দ্বীপগুলোর কোনো অর্থনৈতিক বা কৌশলগত মূল্য সে সময় ছিল না। কিন্তু পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটতে শুরু করে 1930-এর দশকে, যখন ফরাসিরা এই অঞ্চলে প্রবেশ করে। ফরাসি নৌবাহিনী যখন বর্তমান ভিয়েতনাম, যাকে তারা ইন্দো চীন বলতো, তা দখল করে উপনিবেশ স্থাপন করে, তখন তারা দক্ষিণ চীন সাগরের এই দ্বীপগুলোর উপরও নিজেদের মালিকানা দাবি করে বসে। এটি তীব্র ক্ষোভের জন্ম দেয় চীন এবং জাপানের মনে। ইউরোপীয়দের দেখা দেখি জাপানও তখন নিজেদের সাম্রাজ্য বিস্তারে মত্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপান পুরো দক্ষিণ চীন সাগরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা এই ছোট ছোট দ্বীপগুলোকে সাবমেরিন ডক এবং সিপ্লেন হারবার হিসেবে ব্যবহার করতে শুরু করে। ইতিহাসে সেই প্রথমবার কোনো একটি একক পরাশক্তি প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের উপর নিজেদের সম্পূর্ণ আধিপত্য নিয়েছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের পর জাপান পরাজিত হলে তারা এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি বিষয় সবার কাছে পরিষ্কার করে দেয়, সমুদ্রের মাঝখানের এই মূল্যহীন পাথরের দিকগুলো আসলে ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে শুরু হয় দ্বীপ দখলের এক নতুন ইঁদুর দৌড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর চীন মনে করতে শুরু করে, যেহেতু জাপান বিতাড়িত হয়েছে, তাই এই সাগরের উপর তাদের প্রাচীন অধিকার পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু তখন চীনের অভ্যন্তরীণ অবস্থাও বেশ টালমাটাল। একদিকে রিপাবলিক অব চায়না বা ন্যাশনালিস্ট সরকার, অন্যদিকে মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লবীদের গৃহযুদ্ধ। এই চরম গৃহযুদ্ধের ডামাডোলের মাঝেই 1946 সালের 12 ডিসেম্বর চীনের ন্যাশনালিস্ট সরকার তাদের নৌবাহিনী পাঠায় স্প্রাটলি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপটিতে নিজেদের পতাকা ওড়ানোর জন্য। মজার ব্যাপার হলো, কমিউনিস্টদের ঠেকাতে আমেরিকা ন্যাশনালিস্টদের যেসব যুদ্ধ জাহাজ সাহায্য হিসেবে দিয়েছিল, সেই মার্কিন জাহাজ ব্যবহার করেই তারা দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েছিল। দ্বীপগুলোতে পতাকা ওড়ানোর পর 1946 সালে চীনের ন্যাশনালিস্ট সরকার ভূগোলবিদদের ডেকে একটি মানচিত্র তৈরি করে। সেই মানচিত্রে দক্ষিণ চীন সাগরের চারপাশে 11টি ছোট ছোট ড্যাশ বা রেখা এঁকে একটি ইউ শেপড সীমানা নির্ধারণ করা হয়। এটি ইতিহাসে বিখ্যাত 11 ড্যাশ লাইন নামে পরিচিত। এই মানচিত্র প্রকাশের মাধ্যমে চীন মূলত বিশ্বকে একটি বার্তা দিতে চেয়েছিল, তা হচ্ছে
এই জলভাগ সবসময় আমাদের ছিল এবং আমাদেরই থাকবে। পরবর্তীতে 1949 সালে কমিউনিস্টরা জয়লাভ করলে ন্যাশনালিস্ট সরকার পালিয়ে তাইওয়ানে আশ্রয় নেয়। কিন্তু মজার বিষয় হল, মূল ভূখণ্ডের শাসক মাও সেতুংও দক্ষিণ চীন সাগরের ক্ষেত্রে সেই ন্যাশনালিস্টদের তৈরি করা 11 ড্যাশ লাইনকেই নিজেদের বলে গ্রহণ করেন। তবে পরবর্তীতে কমিউনিস্ট দেশ নর্থ ভিয়েতনামের সাথে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ গালফ অব টংকিং থেকে 2টি ড্যাশ মুছে ফেলে চীন। জন্ম নেয় আজকের বহুল আলোচিত 9 ড্যাশ লাইন। অর্থাৎ বর্তমানে কমিউনিস্ট চীন দাবি করছে 9 ড্যাশ লাইন, আর তাইওয়ান এখনও দাবি করে আসছে সেই পুরনো 11 ড্যাশ লাইন। যাই হোক, সময় গড়ানোর সাথে সাথে দক্ষিণ চীন সাগরের গুরুত্ব বিশ্বের কাছে আরও পরিষ্কার হতে থাকে। 1960-এর দশকের শেষের দিকে এই সাগরের তলদেশে বিপুল পরিমাণ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। আর ঠিক তখন থেকেই শুরু হয় নতুন এক রেষারেষি। তেল আবিষ্কারের পর দক্ষিণ ভিয়েতনাম স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে তাদের লোক পাঠায় এবং বিদেশি কোম্পানির সাথে চুক্তি করে তেল উত্তোলনের চেষ্টা করে। অন্যদিকে চীনও প্যারাসেল দ্বীপপুঞ্জে ড্রিলিং শুরু করে। ভিয়েতনামিজরা চীনা জেলেদের তাড়াতে গেলে 1974 সালে চীন তাদের নৌবাহিনী ও যুদ্ধবিমান পাঠিয়ে ভিয়েতনামের উপর হামলা চালায়। এই সংঘর্ষে অন্তত 70 জন ভিয়েতনামি সেনা নিহত হয়। এরপর চীন ওই দ্বীপগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সেখানে স্থায়ী সামরিক অবকাঠামো নির্মাণ শুরু করে। এভাবে যার জোর বেশি সেই দ্বীপ দখল করছে এমন এক পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায় একটি চুক্তি তৈরির চেষ্টা শুরু করে। তৈরি হয় ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, ইউএন ক্লজ বা সমুদ্র আইন। এই আইন অনুযায়ী যে কোনো উপকূলীয় দেশ তার মূল ভূখণ্ড থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত নিজস্ব জলসীমা এবং 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজি বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাবি করতে পারবে। সবচেয়ে অবাক করার বিষয় হল, চীন এই ইউএন ক্লজ চুক্তির আলোচনার পূর্ণ সদস্য হিসেবে অংশগ্রহণ করেছিল এবং এই আইনে স্বাক্ষরও করেছিল। কিন্তু ইউএন ক্লজের এই 200 নটিক্যাল মাইলের হিসাব চীনের সেই ঐতিহাসিক 9 ড্যাশ লাইনের সাথে একেবারেই সাংঘর্ষিক। কারণ 9 ড্যাশ লাইন অনুযায়ী চীন প্রতিবেশী দেশগুলোর উপকূলের খুব কাছ পর্যন্ত নিজেদের জলসীমা দাবি করে আসছে। তাই যখন আইন এবং ঐতিহাসিক দাবির মধ্যে সংঘাত তৈরি হল, চীন তখন আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে নিজেদের ঐতিহাসিক অধিকারকেই বড় করে দেখতে শুরু করল। দক্ষিণ চীন সাগরে চীনের এই আগ্রাসী আধিপত্যের সবচেয়ে বড় ভুক্তভোগী বর্তমানে ফিলিপাইন। 2012 সালে ফিলিপাইনি নৌবাহিনীর সাথে এক দীর্ঘ স্ট্যান্ড অফের পর চীন স্কারবোরো শোল নামক গুরুত্বপূর্ণ প্রবাল প্রাচীরটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটি ফিলিপাইন মূল ভূখণ্ড থেকে মাত্র 220 কিলোমিটার দূরে। চীন সেখানে 22 কিলোমিটারের একটি এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। ফলে ফিলিপিনো জেলেরা যারা যুগ যুগ ধরে সেখানে মাছ ধরত, তারা আজ পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছে। চীনের এই আগ্রাসন ঠেকাতে ফিলিপাইন 1999 সালে একটি অভিনব কিন্তু মরিয়া পদক্ষেপ নিয়েছিল। তারা সেকেন্ড থমাস শোল নামের একটি ডুবন্ত প্রবাল প্রাচীরে বিআরপি সিয়েরা মাদ্রে নামের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরনো যুদ্ধ জাহাজ ইচ্ছে করে আটকে দেয়। উদ্দেশ্য ছিল এই জাহাজে সেনা মোতায়েন রেখে অন্তত এই প্রবাল প্রাচীরটি চীনের হাত থেকে রক্ষা করা। আজ 26 বছর পর সেই জাহাজটি সম্পূর্ণ মরিচা ধরে ধ্বংসের দ্বার প্রান্তে। ফিলিপিনো মেরিনরা সেখানে মানবেতর জীবনযাপন করছে, আর এই জাহাজটিতে খাবার ও রসদ পৌঁছে দেওয়ার সময় ফিলিপিনো নৌযানগুলোকে প্রতিনিয়ত বাধা দিচ্ছে চাইনিজ কোস্ট গার্ড এবং মেরিটাইম মিলিশিয়ারা। এখন প্রশ্ন হলো, চীন কেন সরাসরি সামরিক হামলা চালিয়ে এই জাহাজটি ধ্বংস করে দিচ্ছে না? এখানেই আসে চীনের অত্যন্ত চতুর কৌশল, গ্রে জোন ট্যাকটিক্স। চীন খুব ভালো করে জানে ফিলিপাইনের সাথে আমেরিকার একটি মিউচুয়াল ডিফেন্স ট্রিটি বা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ফিলিপাইনের সামরিক বাহিনীর উপর গুলি চালালে আমেরিকা যুদ্ধে জড়াতে বাধ্য হবে। তাই চীন সরাসরি যুদ্ধজাহাজ বা গুলি ব্যবহার না করে তাদের মেরিটাইম মিলিশিয়া, যারা মূলত জেলে ছদ্মবেশে থাকা আধা সামরিক বাহিনী এবং কোস্টগার্ড ব্যবহার করছে, তারা ফিলিপিনো নৌকাগুলোকে লেজার রশ্মি দিয়ে অন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তীব্র গতির জলকামান ছড়ে জাহাজের সাথে জাহাজ দিয়ে ধাক্কা মারে, এমনকি ব্লকেট তৈরি করে আটকে দেয়। চীনের উদ্দেশ্য পরিষ্কার, যুদ্ধ না বাঁধিয়ে ক্রমাগত হয়রানি এবং চাপ প্রয়োগ করে প্রতিপক্ষকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়া, যাতে তারা বাধ্য হয়ে পিছু হটে। শুধু তাই নয়, চীন সমুদ্রের তলদেশ থেকে বালি ও পলি তুলে এনে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের 7টি প্রবাল প্রাচীরকে রীতিমতো বিশাল কৃত্রিম দ্বীপে পরিণত করেছে। সেখানে তৈরি করা হয়েছে সামরিক রানওয়ে, রাডার স্টেশন এবং মিসাইল লঞ্চিং প্যাড। সমুদ্রের মাঝখানে এই কৃত্রিম দ্বীপগুলো কার্যত চীনের স্থায়ী এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী হিসেবে কাজ করছে। এর ফলে হাজার হাজার কিলোমিটার দূরে বসেও চীন এই পুরো অঞ্চলের উপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে। 2013 সালে ফিলিপাইন চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত
আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা দায়ের করে। 2016 সালে আদালত এক যুগান্তকারী রায়ে স্পষ্ট জানিয়ে দেয় যে চীনের 9 লাইনের কোনো আইনি ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ বেআইনি। আদালত আরও জানায়, বিরোধপূর্ণ প্রবাল প্রাচীরগুলো ফিলিপাইনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অন্তর্ভুক্ত। বলাই বাহুল্য, চীন এই রায়কে সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে। চীনের দাবি, 2000 বছর আগে তারাই প্রথম এই সাগর আবিষ্কার করেছে, নামকরণ করেছে এবং এখানকার সম্পদ ব্যবহার করেছে। তাই সাগরের উপর তাদের সার্বভৌমত্ব ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, চীনের এই অনড় অবস্থানের পেছনে কেবল খনিজ সম্পদ বা সামরিক কারণই একমাত্র নিয়ামক নয়। এর সাথে গভীরভাবে জড়িয়ে আছে চীনের জাতীয়তাবাদ এবং ঐতিহাসিক পরিচয়। চীনের বর্তমান পাসপোর্টের পাতায় এই 9 লাইন বা ইউ শেপড মানচিত্রটি জলছাপ হিসেবে দেয়া থাকে। চীনের স্কুল পাঠ্যক্রমে শিশুদের শেখানো হয় যে একসময় বিদেশি পরাশক্তিগুলো যেমন ফরাসি বা জাপানিরা চীনকে অপমানিত করে তাদের ভূখণ্ড দখল করেছিল, যাকে তারা বলে সেঞ্চুরি অব হিউমিলিয়েশন। প্রেসিডেন্ট শি জিনপিং যখন চীনা জাতির মহান পুনর্জাগরণের কথা বলেন, তখন তার একটি বড় ভৌগোলিক অংশ হল এই দক্ষিণ চীন সাগর। এই সমুদ্রের নিয়ন্ত্রণ ধরে রাখা চীনের কাছে কোনো আইনি বাধ্যবাধকতার বিষয় নয়, বরং এটি তাদের আত্মমর্যাদা এবং পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করার প্রতীক। চীন যদি এখান থেকে এক পাও পিছিয়ে আসে, তবে তা তাদের দেশীয় রাজনীতিতে চরম দুর্বলতা হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র চীনের এই আধিপত্য রুখতে আমেরিকার সাথে তাদের সামরিক সম্পর্ক আরও জোরদার করছেন। কিন্তু আমেরিকার রাজনৈতিক পথ পরিবর্তন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার ক্ষমতায় আসা এশীয় মিত্রদের জন্য এক ধরনের অনিশ্চয়তাও তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন ইউরোপ বা এশিয়ার মিত্রদের সুরক্ষায় কতটা প্রতিশ্রুতি রক্ষা করবে তা নিয়ে খোদ ফিলিপাইন এবং অন্যান্য আসিয়ানভুক্ত দেশগুলো চিন্তিত। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, আসিয়ানভুক্ত অনেক দেশই চীনের সাথে সরাসরি সংঘাতে না গিয়ে নীরবতা পালন করছে, কারণ চীনের বিশাল অর্থনীতির উপর তারা অনেকাংশে নির্ভরশীল। চীনের কৌশলটাও ঠিক এমনই, আমাকে কিছুটা সার্বভৌমত্ব ছেড়ে দাও, বিনিময়ে তুমি নিরাপদে থাকবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে। দক্ষিণ চীন সাগরের এই সংকট কোনো সাধারণ সীমান্ত বিরোধ নয়, এটি মূলত আন্তর্জাতিক আইনের সাথে একটি পরাশক্তির ঐতিহাসিক দাবির সরাসরি লড়াই। একদিকে ইউএন ক্লজের মতো আধুনিক সমুদ্র আইন, অন্যদিকে হাজার বছরের পুরনো মানচিত্রের উপর ভিত্তি করে দাঁড় করানো চীনের জাতীয়তাবাদী অহংকার। হাজার হাজার কিলোমিটার দূরে বসে আমেরিকা হয়তো এই অঞ্চলে রুলস বেসড গ্লোবাল অর্ডার টিকিয়ে রাখার কথা বলছে, কিন্তু বাস্তবতা হল দক্ষিণ চীন সাগরের বুকে চীনের তৈরি করা কৃত্রিম দ্বীপ আর সামরিক ঘাঁটিগুলো এই মুহূর্তের সবচেয়ে বড় সত্য। আগামী দিনগুলোতে সাগর কার দখলে থাকবে তা হয়তো কোনো আন্তর্জাতিক আদালতের রায়ে নির্ধারিত হবে না, বরং সামরিক শক্তি, ভূরাজনীতি এবং স্নায়ুযুদ্ধের নতুন সমীকরণই নির্ধারণ করে দেবে এই বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথের ভবিষ্যৎ। আর এই পরাশক্তিগুলোর ক্ষমতার দম্ভ এবং স্বার্থের সংঘাতে সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছে স্কারবোরো শোল বা সুবি বের সেই সাধারণ জেলেরা, যারা আজ নিজেদের সাগরেই এক অসহায় বন্দী।